আমি সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। জি, ডক্টর নাজমুল হাসান হ্যালো। কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠক ছিল। সেই বৈঠকে জামাত যায়নি। কেন যায়নি? দেখুন, জামাত হচ্ছে সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এই অঞ্চলে, এবং তারা নানান ঘাত প্রতিঘাত খেয়ে সার্ভাইভ করতে সক্ষম হয়েছে। দে আর গুড সার্ভাইভার্স, এবং সবচেয়ে অর্গানাইজড, সবচেয়ে আপনার স্যার, যেটাকে আপনার আমরা বোধহয় বলি অডিওটাতে কোনো সমস্যা হচ্ছে। না, ওই একটা কল ঢুকে পড়েছিল, ও তো ওটা আমি ধরি, আচ্ছা আচ্ছা। যা হয় আর কি সেলফোনে। তো যেটা বলছিলাম, সবচেয়ে পোর খাওয়া ব্যাটল হার্ডি দল এটি, এবং ক্যাডার বেসড, এবং মীর কাসেম আলী প্রয়াত, তিনি যখন এই ইসলামী ছাত্র সংস্থা থেকে আপনার এটিকে ইসলামী ছাত্র শিবিরে রূপান্তর করলেন, এবং পরে আপনার রাবেতাতুল আলম আল ইসলামী আর কান্ট্রি র্যাপ হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করলেন, তার উপর ভিত্তি করে জামাতকে এটা কর্পোরেট কালচারে রূপান্তরিত করবার প্রক্রিয়া শুরু করলেন। তিনি দিগন্ত টেলিভিশন চালু করলেন, তিনি নয়া দিগন্ত প্রিন্ট মিডিয়া চালু করলেন, এবং এখানে দৈনিক সংগ্রাম বলে যে জামাতের মাউথপিসটা ছিল দীর্ঘদিনে, সেখান থেকে আপনার সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যিনি নিউজ এডিটর ছিলেন, তাকে এনে নির্বাহী সম্পাদক বানিয়ে দিলেন দিগন্তের। এবং এই দিগন্ত টেলিভিশন আপনার নতুন একটা ধারা তৈরি করলো, যেখানে আপনার আওয়ামী লীগের অ্যাডভাইজাররা পর্যন্ত গেস্ট হিসেবে আসা শুরু করলেন। আপনার মোহাম্মদ জমির ফর এক্সাম্পল, আপনার যিনি বৈদেশিক বিষয়ে দেখাশোনা করতেন, তারপরে মোহাম্মদ জমির ছিলেন বিএনপির। জি না, মোহাম্মদ জমির আপনার অ্যাম্বাসাডার জমির, অ্যাম্বাসাডার জমির, ওকে। জি, ওনার ভালো নাম মোহাম্মদ জমির। ওকে, তিনি অ্যাম্বাসাডার জমির, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি ভাবছিলাম যে বিএনপির নেতা মোহাম্মদ জমিরের কথা বলছেন। না, ওনার কথা বলছি না। আর আপনার বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি তো অ্যাঙ্করই হয়ে গেলেন এখানে, রীতিমতো প্রোগ্রাম করা শুরু করলেন। তো ফলে এক ধরনের অ্যাকোমোডেশনের একটা কালচার, কর্পোরেট কালচার আমরা যেটা দেখি, সেটা কিন্তু এখানে পরিদৃষ্ট হলো। এবং আমাদের প্রয়াত, ভুল হবে, দিগন্তে টিভিতে খুব কমই অন্য ঘরানার লোকেরা যেতেন। আপনি দুজনের নাম সঠিকই বলেছেন, কিন্তু তারা তো আওয়ামী লীগের সঙ্গে আর সরাসরি সম্পৃক্ত ছিলেন না। ধরেন, আমি যেটা বলতে চাচ্ছি, মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান গ্রহণকারী ব্যক্তি দুজনের নাম বললাম আমি, আরো অনেকেই গিয়েছেন। তো ফলে না, আমাদের কিন্তু বিষয়টা বুঝবার চেষ্টা করতে হবে। মানে প্রিকনসিপ্ট কোনো নোশন নিয়ে যদি আমরা আগাই বিশ্লেষণে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। জামাতের এই যে অবস্থানটা, সেটা আপনার বুঝবার জন্য তাদের নেটওয়ার্কটা, তাদের নেটওয়ার্কিংটা, সেটা কিন্তু সমগ্র উপলব্ধি করতে হবে। তো তারা কর্পোরেট কালচারে অবগাহন করায় ট্র্যাডিশনালি সংগ্রাম যেভাবে পরিচালিত হতো, দৈনিক সংগ্রাম, সেই মাইন্ডসেট থেকে, সেই ঘেটটুক থেকে তারা বেরিয়ে আসলেন বৃহত্তর অঙ্গনে, এবং আপনার বেশ কয়েকশো আপনার তরুণ আইনজীবীকে পাঠিয়ে দিলেন লন্ডনে, পার্টির খরচায়, স্পন্সরশিপে। তারা দলে দলে আপনার বারেট ল করে ফেললেন। তারাই কিন্তু এখন ম্যানিং করছেন অনেক জায়গা। এই ইউনুস রেজিম আসার পরে আপনার যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে সর্বত্র কিন্তু তাদেরকে আপনি পাবেন। এবং এই যে লং টার্ম একটা পার্সপেক্টিভে তারা কাজ করবে, এর বিপরীতে আপনি খেয়াল করেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন আওয়ামী ফাউন্ডেশন করা হয়েছে, বাংলাদেশ ফাউন্ডেশন মোনায়েম সরকার পরিচালনা করতেন, বা আপনার
আরো যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো আমরা দেখেছি, তারা প্রচুর রিসোর্স ব্যয় করেছেন, কিন্তু কাজের কাজ খুব একটা কিন্তু হয়নি, টু বি অনেস্ট। আপনার সাকসেসিভ ভাবে যাদেরকে আপনার মেইন স্ট্রিম দুটো পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ এবং বিএনপি তথ্য গবেষণার দায়িত্ব দিয়েছেন, তারা কিন্তু আপনার ওই স্ট্রাকচারের মানুষ না। যেমন নসু সাহেব বিএনপির তথ্য গবেষণা সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। এখন তার ডেপথ অফ নলেজ, উইথ ডিউ রেসপেক্ট, পড়াশুনো, তারপরে আপনার কতটুকু উচ্চতার তিনি অর্জন করতে সক্ষম হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনি নির্মোহভাবে যদি বিশ্লেষণ করতে যান, তাহলে দেখবেন যে এখানে আপনার উইথ পিঞ্চ অফ সল্ট আপনাকে অগ্রসর হতে হবে। এর বিপরীতে জামাতের লোকজন ব্রিটেনে গিয়ে আপনার দাওয়াতুল ইসলাম প্রতিষ্ঠা করেছে, এবং লেস্টার বলে শহরটি যেটি আছে বর্ধিষ্ণু শহর, সেখানে আপনার ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছে মানাজির হাসানের নেতৃত্বে। এবং সেখানে যে থিঙ্ক ট্যাঙ্ক গড়ে উঠেছে, তারা বাংলাদেশের সকল বিষয় আপনার তাদের নখদর। এখন এই যে রিট্রিটে গিয়ে বিলেতের মতো জায়গায় আপ টু দা মার্ক একটা অবস্থান নিয়ে তারপর বিষয়গুলোকে বিশ্লেষণ করা, তাদের দৃষ্টিকোণ থেকে তাদের যে প্যাকেজটা কিভাবে আনফোল্ড করবেন সে বিষয়ে আপনার তারা কিন্তু নিরন্তর লেগেছিলেন। এর বিপরীতে উল্টো ঘরানার যারা লিবারাল রাজনীতি করেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা কিন্তু আপনার এক ধরনের লিপ সার্ভিসে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। দে ডিডন্ট মিন বিজনেস ইন রিয়েল সেন্স অফ দ্য টার্ম। তার ফলে যে হায়াটাসটা তৈরি হয়েছে, সেটার ইম্প্যাক্টটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন আপনার এখানে আপনার মিস্টার চৌধুরী, যিনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন থিঙ্ক ট্যাঙ্ক গঠনের আপনার আওয়ামী লীগের, বা অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান, যিনি বিলিয়ার পরিচালক ছিলেন, তিনি কিন্তু এখানে যথেষ্ট সাপোর্টিভ রোল রেখেছেন। প্রয়াত, তিনি এখন পৃথিবীতে নেই। বা হেরিটেজ ফাউন্ডেশন গঠন করেছিলেন। তারা একটা নির্দিষ্ট অ্যাম্বাসেডর সংখ্যক, ওয়ালিউর রহমান তারা তো আওয়ামী লীগ পন্থী ছিলেন না। না, তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন চেয়েছিলেন, পাননি। এখন আওয়ামী লীগের ওয়ালিউর রহমান আদর্শে, উনি তো যখন অ্যাম্বাসেডর ছিলেন তখনও জি, তো তিনি আওয়ামী লীগ পন্থী ছিলেন না। পরবর্তীতে যখন তিনি সার্ভিস শেষ করে ফিরলেন, তখন কিন্তু রিলিজিয়াসলি আওয়ামী লীগ ঘরানার জন্য যে সার্ভিসটা তিনি দিয়েছেন, সেটা অপরিসীম, রীতিমতো অতীব মূল্যবান। কবে? আমি তো আমি তো মনে করতে পারছি না। আপনার বিলিয়া মানে আওয়ামী লীগের কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতা, তিনি যাকে নেতা সম্বোধন করতেন, আমার নেতা হোসেন শহীদ সরওয়ার্দী, ও সেই আপনি যদি সেই সেটাই বলেন তাহলে ৭১-এ তো সবাই আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগের বাইরে তো অন্য কোনো দল ছিল দেখুন, না। হোসেন শহীদ সরওয়ার্দীর যে বাড়িটা ঢাকায়, সেই বাড়িটা ধানমন্ডির ৭ নম্বর রোডে অবস্থিত। সেই জায়গাটা আপনার সরওয়ার্দী মহোদয়ের পুত্র শাহেদ সোহরাওয়ার্দী, যিনি পাকিস্তান অপ্ট করলেন নাগরিকত্ব নেওয়ার জন্য, তিনি ভাবলেন যে এটা বিক্রি করে টাকাটা লিকুইড করে নিয়ে চলে যাবেন পাকিস্তানে। সেই সময় সেই জায়গায় নজর দিলেন ওয়ালির রহমান। তিনি সবাইকে একত্রিত করে মার্কিন তেল কোম্পানির টাকায় এই প্রপার্টিটা শাহেদ সোহরাওয়ার্দীর কাছ থেকে সিকিউর করলেন, করে একটা বাই পার্টিসান থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করলেন, বিলিয়া, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এবং স্থায়ী এখানে চমৎকার লাইব্রেরি গড়ে উঠলো, জার্নাল একাধিক প্রকাশিত হওয়া শুরু করলো, এবং সাকসেসিভ ডিরেক্টর যারা আসলেন, তারা কিন্তু এটাকে রিয়েল বাই পার্টিসান একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে দাঁড় করালেন। আপনার আওয়ামী লীগ, বিএনপির টপব্রাস তারা কিন্তু এখানে নিয়মিত আসতেন। এবং এই বিলিয়া এবং ওয়ালিউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আপনার ৯১-এর নির্বাচনে, যখন আপনার আওয়ামী লীগ পরাজিত হলো এবং বিএনপি সরকার গঠন করলো।
সেই সময় থেকে শুরু করে পরবর্তী সময়েও একটা ক্যাটালিটিক রোল প্লে করেছেন। আপনার যাতে আওয়ামী লীগের সদস্যরা শপথ গ্রহণ করে আপনার বিরত না থাকে, সেটি এনশিওর করেছিলেন 2001-এর নির্বাচনে পরাজিত হওয়ার পর। 60টার মতো আসন তারা পেয়েছিলেন এবং চিন্তাটা ছিল আত্মঘাতী টাইপ, যে তারা শপথ গ্রহণ করবেন না। তখন প্রয়াত আপনার অধ্যাপক আলী আশরাফ, যিনি ডেপুটি স্পিকার এবং পরবর্তীতে অ্যাক্টিং স্পিকারের দায়িত্ব পালন করেন, তাকে বিলিয়ায় নিয়ে আসা হয়েছিল এবং অ্যাম্বাসাডার ওয়ালির রহমান তার যে কারিশমা সেটি ব্যবহার করে তাকে কনভিন্স করে আমাদের তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে আপনার কনভিন্স করে শপথ গ্রহণের ব্যবস্থাটি করেছিলেন। এবং সেই লক্ষ্যে স্বয়ং সাবেক মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারকেও ভূমিকা পালন করতে হয়েছে। আটলান্টা থেকে তিনি শেখ হাসিনাকে ফোন করেছিলেন, তিনি রীতিমতো খিল দিয়ে এমন ইনকমিউনিকেট হয়ে গিয়েছিলেন দরজায়, এবং সেই জায়গাটায় বরফ গলানোর ভূমিকাটি পালন করেছিলেন অ্যাম্বাসাডার প্রয়াত ওয়ালিউর রহমান। তো এই যে এই ধরনের যে ক্যাটালিটিক রোল প্লে করা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে, সেই ভূমিকাটি পালন করার মতো কোনো প্রতিষ্ঠান বর্তমানে অ্যাক্রস দ্য ডিভাইড নেই। কিন্তু জামাতের এই যে ইনস্টিটিউট অফ ইসলামিক থট ধরনের প্রতিষ্ঠান কিন্তু আছে, যেটি বিএনপি এবং আওয়ামী লীগের অনুপস্থিত। এই ক্রিটিক্যাল আপনার এই রিভিউগুলো কিন্তু জরুরি। এখন যেই হায়াটাসটা বা যে গ্যাপটা বা শূন্য স্থানটা, সেটা কিন্তু আপনার পরিপূরণে এগিয়ে আসছে হিজবুত তাহরিরের মতো প্রতিষ্ঠান, যারা রাষ্ট্রে বিশ্বাস করে না, তারা রাষ্ট্রের ধ্বংস কামনা করে এবং খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। জামাতের চেয়ে আরেক কাঠি সরেস বলতে গেলে, এবং তরুণ সচেতন মননে কিন্তু তারা দাগ কাটতে সক্ষম হয়েছে। এই যে বিপ্লবটি সংগঠিত হলো বা আন্দোলন অভ্যুত্থান, যেভাবে আপনি বর্ণনা করেন না কেন, আপনার এই জুলাই অগাস্টে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ামক ভূমিকা পালন করছে হিজবুত তাহরির, এবং প্রফেসর ইউনূস তাদেরকে ব্যবহার করেছেন। কিন্তু ঠিকই ক্ষমতায় আসার পরে তারা আবেদন করা সত্ত্বেও তাদের উপর যে ব্যানটা হাসিনা সরকার আরোপ করেছিল, সেটি কিন্তু লিফট করা হয়নি। জামাত এবং শিবিরের উপর যেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল একেবারে ফ্যাগ এন্ডে আপনার আওয়ামী লীগ শাসন আমলে, সেটি কিন্তু দ্রুততম সময়ের মধ্যে আপনার উঠে গেছে, এবং আপনার জামাত তার সিম্বল ফিরে পাওয়ার একটা প্রক্রিয়া করেছে। দাঁড়িপাল্লা আপনার নিবন্ধন যেটি স্থগিত হয়ে গিয়েছিল, কষ্ট হয়ে গেছিল, সেটি কিন্তু তারা এনশিওর করেছে। তো ফলে তারা কিন্তু থেমে নেই, টুকটুক করে তারা রিকভার করে ফেলেছে অনেকটা। তো এইরকম একটি অবস্থায় তাদের কাছে মনে হয়েছে যে ঐকমত্যের নামে কিছু চিন্তা উপর থেকে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা তারা যদি আপনার বয়কট করে, তাহলে তাদের লেজিটিমেসি আরো বাড়বে এবং তারা একটা এজ লাভ করবে, আলোচনায় আসবে। এবং এনসিপিও কিন্তু একই কায়দায় তারা কিন্তু বিরোধিতা করছে এই ঐক্যবদ্ধ কমিশনের যে জবরদস্তি চেষ্টাটা, সেটি। এবং নূর, ভিপি নূরের যে দল, তারাও কিন্তু সব দুটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয় একমত হয়নি। এমনকি মাহমুদুর রহমান মান্না, তিনিও কিন্তু বিভিন্ন বিষয়ে দ্বিমত করেছেন। তো ফলে আলটিমেটলি যেটি যেদিকে গড়াচ্ছে পুরো ব্যাপারটা, দেখা যাবে যে বিএনপি যদি শেষ অব্দি সকল বিষয়ে একমত না হয়, তখন কিন্তু স্বাক্ষর যুক্ত করে এটাকে কোডিফাই করবার যে ইচ্ছা, সেটি কিন্তু ফলবতী হবে না। আর আপনার জুলাই সনদ ঘোষণা যাই বলেন না কেন, এটি যদি তারা করতে সক্ষম হন, তাহলে আপনার রাষ্ট্রের খোল নিচে সবই কিন্তু পাল্টে যাওয়ার কথা। কারণ সেটা হবে আপনার বর্তমানে যে সংশোধিত শাসনতন্ত্র বা সংবিধান আছে, সেইটির রিপ্লেসমেন্ট। তো ফলে আপনার এটা একটা সাংঘর্ষিক অবস্থায় নিয়ে গেছে আপনার স্ট্যাবলিশমেন্টকে আপনার এই প্রচেষ্টার সঙ্গে। এখন আমাদের সতীর্থ প্রফেসর আলী রিয়াজ, ইলিনয় প্রফেসর,
তিনি বেসিক্যালি যে ট্রায়োটা এখানে আন্তর্জাতিকভাবে লবিং এর কাজ করেছে, অ্যাম্বাসাডার মাইলাম সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং জন ডেলেনভিস যিনি ডেপুটি হেড অফ দ্য মিশন ছিলেন, 3বার পোস্টেড ছিলেন ঢাকায়, তারা তাদের যে ফ্রিডম ফাউন্ডেশন আছে তারা কিন্তু আন্তর্জাতিকভাবে এবং নর্থ আটলান্টিক রিজিয়নে কনসিস্টেন্টলি পারসিস্টেন্টলি তারা কিন্তু ক্যাম্পেইন করেছে আপনার শেখ হাসিনা সরকার বিতরণ করবার নিরিখে। এবং তাদের এই যে ফোকাসড পারসিস্টেন্ট কনসিস্টেন্ট আপনার লেগে থাকাটা, সেটা কিন্তু ডিভিশন প্রদান করেছে। আর বেনিফিশিয়ারি কে হলেন? প্রফেসর ইউনূস। তিনি আস্তে ধীরে একটা ছোট্ট মাইনর অপারেশন সেরে প্যারিস থেকে আসতে দেরি করলেন এবং এই যে 5 তারিখের জায়গায় 8 তারিখে শপথ গ্রহণ করার কারণে কতগুলো অমূল্য প্রাণ ঝরে গেল এবং পরে সেটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হলো ইন্ডেমনিটি প্রদান করে। এবং খেয়াল করে দেখেন 75-এর অগাস্টের বিয়োগান্তক যে ঘটনা, সেইটিকেও প্রয়াত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ ইমনিটি প্রদান করেছিলেন। সেই ইন্ডেমনিটি কিন্তু আলটিমেটলি ধোপে টেকেনি। এই ইন্ডেমনিটি যে আলটিমেটলি কতদিন আপনার ধোপে টিকবে সেটা নিয়ে হইতে পিঞ্চ অফ সল্ট কথা বলা যায়। আসলে আপনার গণবিরোধী কোনো কালাকানুন, চিন্তা, কোডিফিকেশন সেটা কালের বিচারে কখনো উত্তীর্ণ হয় না। এটাই রিয়ালিটি, এটাই পৃথিবীর ইতিহাস তাই বলে। এখন স্যার ধরেন প্রথমে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম সেটার উত্তরে যা বললেন, তাতে কি এমনটি যে হিজবুতি যে অংশটি তাদের সঙ্গে জামাতিদের একটা বিবাদ তৈরি হয়েছে? এটা বরাবরই ছিল, কারণ অফিসিয়ালি জামাত নিয়মতান্ত্রিক রাজনীতি করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, নিবন্ধন তাদের সেই রকম। কিন্তু হিজবুত নির্বাচনী ব্যবস্থায় বিশ্বাস করে না, নিবন্ধন তো দূরের কথা। আমি হিজবুতের যারা ফাউন্ডার বাংলাদেশে, প্রয়াত প্রফেসর গোলাম মাওলা আমাদের সহকর্মী, তিনি একসময় আওয়ামী লীগ করতেন এবং সিন্ডিকেট মেম্বার ছিলেন, নীল দলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। তিনি মগজধরাই হয়ে আসলেন ব্রিটেনে পড়াশোনা করতে গিয়ে এবং এই ইসরায়েলের রাজধানী যেটা তারা বলে ইটার্নাল ক্যাপিটাল অফ ইসরায়েল, জেরুজালেম থেকে কিন্তু হিজবুতের উৎপত্তি। সেখান থেকে এক্সপোর্টেড হয়েছে টু দ্য ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড কিংডম থেকে এক্সপোর্টেড হয়েছে টু বাংলাদেশ। এখন আইবিএ হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ইনস্টিটিউশন ঢাকা বিশ্ববিদ্যালয়। সে আইবিএ অ্যাসোসিয়েট প্রফেসর পর্যন্ত উন্নীত হয়েছিলেন মহিউদ্দিন, তিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন আপনার হিজবুতের। তো এইভাবে হিজবুত আপনার ইন্টেলিজেন্সিয়া কে আকৃষ্ট করতে সক্ষম হয় এবং আপনার ইয়াং পিপল যারা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে যথেষ্ট রকমের ইনরোড তারা তৈরি করতে সক্ষম হয়। আবার এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির সেটির প্রভাইস চ্যান্সেলর পর্যন্ত দীক্ষিত হয়ে যান এবং তারা মিলে এগুলোর কথা বলছেন। আপনি তো আপনাদের সেনাবাহিনীর দিকে তাকানো দরকার। পৃথিবীর যেসব জায়গাগুলোতে হিজবুত আমি আসছি সেখানটায়। আপনার হোলি আর্টিজেনের যে ঘটনাটি ঘটেছিল বেসিক্যালি হিজবুতের পরিকল্পনায় এবং সেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ পিভটাল রোল প্লে করেছে। এখন হিজবুতের স্টেটের অবজেক্টিভ হচ্ছে তারা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়, সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে চায়। তো সুতরাং এটি খুবই তাৎপর্যপূর্ণ বিষয় এবং এখানে এই ধরুন 2009 আমার যদি মনে পড়ে যে কু অ্যাটেম্পটা হয়েছিল যেটি নস্যাৎ করে দেওয়া হয়, আপনার আমার খেয়াল আছে খুব উচ্চ কণ্ঠে তৎকালীন মাস্টার জেনারেল মাসুদ রাজা তিনি বলেছিলেন যে অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এখন সেই অভ্যুত্থান প্রচেষ্টার বাই প্রোডাক্ট হচ্ছেন মেজর জিয়া, যিনি অ্যাবসকন্ডিং। কিছুদিন পর তার ভাষ্য পাওয়া যায় এবং তিনি ভীষণ রকমের লোনলি ক্রুসেডারে পরিণত হয়েছেন। তো এই যে আপনার দৃষ্টান্তগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু খুব
আপনার লিবারাল ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের জন্য বড় আপনার থ্রেট হিসেবে বিবেচিত হচ্ছে ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এখন হিজবুত যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে না, হিজবুত নির্বাচন ব্যবস্থায় বিশ্বাস করে না, হিজবুত রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় বন্দুকের জোরে এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, ফলে পুরো বল গেমটাই ডিফারেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে প্রফেসর ইউনূস এবং তার যে রেজিম, তারা কিন্তু হিজবুতকেও কাজে লাগিয়েছে। ক্ষমতাটাতে মসনদে বসে হুকুমতে ইউনূস শাহী চালু করেই তারা কিন্তু চুপটা উল্টে ফেলেছেন। সে কারণে আমরা দেখলাম হিজবুতের যিনি আপনার মিডিয়া কোঅর্ডিনেটর, তাকে সিটিটিসি আটক করে এই ইউনূস সরকার ক্ষমতা আসার পরে, এবং এখন পর্যন্ত টিল টু ডেট আমরা কিন্তু জানি না তার কপালে কি ঘটেছে। তিনি কি গুমের শিকার হলেন, না নব্য আপনার যে কায়দা নকশা যেটি মিস্টার মুসোলিনিকেও লজ্জায় ফেলে দেবে, যিনি আপনার ফ্যাসিবাদের জনক ইত্যাদির সেই স্বৈর শাসক, নতুন কায়দায় এই যে ফ্যাসিবাদ বিপণনের যে চেষ্টা, সেটি নিয়ে কিন্তু হিজবুত যথেষ্ট পার্ট আউট। কিছুদিন পরপরই তারা বিবৃতি প্রদান করছে এবং দেয়াল গাত্রে তাদের পোস্টার সেটে দিচ্ছে সর্বত্র, সবার নাকের ডগায়, এবং আনএবেটেড ভাবে এটি চলছে। জি, বুঝতে পারলাম। আপনি বলছেন যে হুকুমতে ইউনূস শাহী মানে চালু করতে হিজবুতকেও কাজে লাগিয়েছে। এখন এখন যে একটি প্রশ্ন এখানে আমাকে অনেকেই করছেন সেনাবাহিনী সম্পর্কে। আমরা জানি হিজবুত প্রতিষ্ঠিত হয় পৃথিবীর অন্যান্য জায়গাতেও, তাদের মূল কর্মকাণ্ডটি শুরুই হয় সেনাবাহিনীর মধ্যে। এখন যেহেতু তারা ঘোষণা দিয়ে বলছে যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় সশস্ত্র বাহিনীকে কাজে লাগিয়ে, এবং তারা রাষ্ট্র কাঠামোতে বিশ্বাস করে না। সারা জাহান হামারা, সমগ্র পৃথিবী আমাদের ইসলামী হুকুমত সর্বত্র প্রতিষ্ঠা করতে হবে, এবং ওই ইউনূস শাহীর মতো রাষ্ট্রীয় জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তারা এই শাহী ব্যবস্থাটা সারা পৃথিবীতে জারি করতে পারঙ্গম, এবং সেই লক্ষ্যে তারা কাজ করছে। এবং তারা খিলাফত, যেটি 1924 সনে মোস্তফা কামাল আতাতুর্ক আপনার অ্যাবলিশ করে দিয়েছিলেন, সেটি পুনর্জীবিত করতে চায়। রাইট। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের সেনাবাহিনীতে আমি শুনেছি যে হিজবুতে খুবই প্রভাবশালী এবং জামাতিও খুব প্রভাবশালী, অন্তত নিচের টায়ার গুলোতে। হ্যাঁ, তো সেইখানে তাদের বিরোধটি কেমন? মানে জামাতপন্থী এবং হিজবুতপন্থীদের বিরোধটি কেমন? কে সেখানে শক্তিশালী অবস্থানে আছে? দেখুন, আপনার বিষয়গুলো তালগোল পাকে এমন জায়গায় চলে গেছে যে নিয়মিত আপনার অনেকেই বয়ান শুনছেন। আপনার পিনাকি ভট্টাচার্যের মতো এমন ব্যক্তি কাছ থেকে, যার আপনার জুইশ এবং ইসলামিক ট্রেডিশন অনুসারে আপনার যেটাকে মুসলমানই বলা হয়, সেটি হয়েছে কিনা সেটা নিয়েও আপনার অনেকের সন্দেহ আছে। এবং তার বয়ান একেবারে আল্লাহ খুদার নাম নিয়ে যতটুকু পরিমাণে পারা যায় আপনার আচারনিষ্ঠ একজন মুসলমানকেও ছাড়িয়ে যায়, এইরকম বুলি বচন তিনি আওড়ান। এবং বগুড়ার যে আঞ্চলিক ভাষা, সেই ইন্টোনেশন ব্যবহার করে তিনি খিস্তি খেউর পর্যন্ত করেন, এবং তার মুখে কিছুই আটকে না। লাগামহীন ভাবে তিনি অশ্রাব্য বিভিন্ন রকমের কহতব্য নয় এই সমস্ত শব্দ উচ্চারণ করেন, এবং তা ব্যাপক বিনোদনের খোরাক, ভেতরে বাইরে সর্বত্র, দেশের ভেতরে এবং বাইরে, এরকম একটি অবস্থায় চলে গেছে। এবং তার বেশ কিছু মুরিদ তৈরি হয়েছে, যেমন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান। তিনি ন্যূনতম প্রিপারেশন না নিয়ে আপনার যা মনে আসে তাই বলা শুরু করেন, দিনকে রাত, রাতকে দিন, এবং বারবার স্মরণ করেন আপনার আমাদের পিনাকি ভট্টাচার্যের কথা, বলেন যে দাদার আমরা ভক্ত,
তিনি আমাদের মেন্টর, এরকম একটি অবস্থা। এবং ইতিমধ্যে যেটি আমরা লক্ষ্য করেছি, বিশ্বস্ত সূত্রে যা জানারও সুযোগ হয়েছে, টার্গেটেড ভাবে বাংলাদেশে আমরা যারা প্রতিবাদী কণ্ঠস্বর, তাদের কিভাবে কণ্ঠরোধ করা যায় সেই লক্ষ্যে আপনার কিছু লেস স্পেন্সার তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দু একজন একেবারে আলি আলি করে নেমেও পড়েছেন। আমি খেয়াল করলাম যে আপনার মঞ্জুরুল আলম পান্না, যিনি একজন উচ্চকণ্ঠ প্রতিবাদী ব্যক্তি, তাকে কিভাবে মেলাইন করা যায়, তার উচ্চারণ ত্রুটি থেকে শুরু করে তার বাংলা গ্রামারে বিপত্তির অভাব আছে ইত্যাদি, কিছু বাদ নেই আর কি। যত রকম ভাবে পারে তার চরিত্র হননের চেষ্টা চলছে। এবং সঙ্গে মাসুদ কামাল, আমাদের আরেকজন উচ্চকণ্ঠ আপনার প্রতিবাদী কণ্ঠ, তাকেও কিভাবে আপনার মাইম করা যায়, কিভাবে টন্ট করা যায়, সেই রকমের একটা সাইকো ওয়ারফেয়ার তারা শুরু করেছে। এখন এই যে ইউনুস শাহী বা ইউনিসীয় হুকুমত জারি রাখবার প্রয়োজনে তার চরিত্র ফুলের মতো পবিত্র প্রমাণ করবার জন্য আপনার এই যে লেসপেন্সার দল গড়ে উঠছে, এখন প্রফেসর ইউনুস তো বাণিজ্যে বিশ্বাসী, বারবার তাগাদা দিচ্ছেন যে এটা সুন্নত, এইভাবে কাজ করতে হবে, বাণিজ্য ছাড়া অন্য কিছু করা যাবে না, সেলফ এমপ্লয়েড হতে হবে। এখন এই কয়জন সেলফ এমপ্লয়েড ব্যক্তিকে তিনি তার চরিত্র ফুলের মতো পবিত্র সেটি বিপণনের যে ঠিকা কয়জনকে দিয়েছেন কে জানে। এবং আমি শুনলাম কেউ কেউ দেশের বাইরে অবস্থান করেন, আবার কেউ কেউ হয়তো একটা ভবনের জিম্মাদার, বা কেউ হয়তো ডগ হ্যান্ডলার, এই ধরনের লোককেও আপনার যুক্ত করা হচ্ছে। এখন এটি খুবই আপনার হতাশাব্যঞ্জক একটা চিত্র। কারণ আপনার সেই মনিম খানের আমলে রবীন্দ্র বিরোধী ক্যাম্পেইন চলতো, তো ওই ঘরানার মানুষজন বলতেন কখনো কখনো বুঝে না বুঝে যে আচ্ছা তোমরা রবীন্দ্রসঙ্গীত লিখতে পারো না, মানে এরকম মাইন্ডসেট এদের। তো ফলে যে যা না সেই রকমের আপনার উদরপিণ্ডি আপনি অনেক কিছু বললেন, অনেক ইনফরমেশন দিলেন, কিন্তু প্রশ্নের উত্তরটা দিলেন না যে জামাতি এবং হিজবুতির ফ্র্যাকশন দুটো সেনাবাহিনীর ভিতরে কতখানি শক্তিশালী অবস্থানে আছে। দেখুন, এটি নিশ্চিত করে বুকে হাত দিয়ে বলা মুশকিল, কারণ বাই নেচার এই ধরনের প্রতিষ্ঠানগুলো ক্ল্যান্ডেস্টাইন অপারেশনে থাকে, আপনার কখনো বোঝার সুযোগ হয় না। যেমন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে জানা গেল তার একেবারে ঘনিষ্ঠ পাহারাদার যারা, তাদের মধ্যেও কিন্তু এরা লুকিয়েছিল। আপনি খেয়াল করে দেখেন, গণভবন যখন র্যানস্যাক্ট হলো, আপনার এই যে বিশাল বিশাল ছবিগুলো আপনার তার প্রহরীরাই কিন্তু টেনে নামিয়েছে এবং তা পদদলিত করেছে। এখন ধরুন এই অ্যাসেট গুলো তো রাষ্ট্রের অ্যাসেট, এগুলো যদি তা না হতো তাহলে তো শেখ হাসিনা তার বিমানে করে সঙ্গে করে নিয়ে যেতেন। এই যে অমূল্য আপনার ফটোগ্রাফ, আমাদের ইতিহাসের সাক্ষ্য, সেগুলো কিন্তু খুব সিস্টেম্যাটিক্যালি ভেঞ্জিয়েন্স নিয়ে ধ্বংস করা হয়েছে। আর আপনি খেয়াল করে দেখেন এই যে মিউজিয়াম যেটি 32 নম্বর রোডে অবস্থিত ছিল, এখন একটি মাত্র মিউজিয়াম অবশিষ্ট আছে, সেটি মালহোত্রা প্যালেস ইন করাচি। আপনাকে এই বাংলাদেশের ইতিহাসের উপকরণ সংগ্রহের জন্য আপনি কিন্তু করাচি যেতে হবে, বাংলাদেশে আপনি আর পাবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন নিয়ে সেখানে যে আর্টিফ্যাক্ট গুলো আছে সেগুলোই রক্ষা পেয়েছে। কারা রক্ষা করেছে? পাকিস্তানিরা রক্ষা করেছে। বাংলায় কথা বলে যারা, তারা রক্ষা করতে অসমর্থ হয়েছে। এখন অনেকে ক্যাম্পেইন করেন, বলেন যে মুজিবরের বাড়ি, এটা তো তার বাড়ি আর নয়, এটা সমগ্র জাতির জন্যে আপনার উইল করে ট্রাস্ট বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এটা ব্যক্তিগত সম্পত্তি না, কিন্তু আপনার দুইজন উত্তরাধিকারী যে দুই কন্যার জীবন রক্ষা পেয়েছে বিদেশে থাকবার কারণে অগাস্ট মাসে 75-এ, সেই দুইজনের প্রপার্টি নয়, এটা সমগ্র জাতির। আমাদের
যারা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাকে পছন্দ করেন তাদের, এবং যারা অপছন্দ করেন তাদেরও। সুতরাং এই যে জায়গাটা, সেটি দুইবার অ্যানসার্ট হয়েছে। একবার তো সেই ক্ষমতাচ্যুত হওয়ার দিবসে, তারপরে আবার ঘটা করে বুলডোজ করা হয়েছে, এবং সরকারের এই বুলডোজার ব্যবহার করে এবং সবাইকে হাজির নাজির সাক্ষী রেখে এই যে আপনার ঘটনাটি, সেটি আমরা প্রত্যক্ষ করেছি বাগদাদে। সাদ্দাম রেজিম যখন ফল করে, মিউজিয়াম গুলো লুট হয়েছে। সর্বশেষ দৃষ্টান্ত ওই ধারায় সেটি কিন্তু আমরা দেখলাম 32 নম্বরে এই হুকুমতে ইউনূস শাহীর সময়ে। ইতিহাস তো একসময় লিখিত হবে, তখন এই বর্ণনাগুলো কিন্তু থাকবে। গ্লোবাল হিস্ট্রি যেটা আপনার র্যাম্পেজ, মিউজিয়াম র্যানস্যাক করবার চেষ্টা, সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, সেরকম কি সবাই লিখবে হুকুমতে ইউনূস শাহী? অবশ্যই একটা পর্যায়ে লেখা হবে, কারণ তিনি তো নির্বাচিত নন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নির্বাচিত ছিলেন না, আপনার শাহজাহান, ঔরঙ্গজেব, তার কেউ কিন্তু নির্বাচিত ছিলেন না। তখন তো গণতন্ত্র ছিল না। in that line ওই আমলে তো গণতন্ত্র ছিল না। কোথাও কোথাও ছিল। আপনার আমাদের বাংলায় 7ম শতকে আমরা দেখেছি গোপালকে নির্বাচিত করা হয়েছিল, যিনি পাল ডাইনেস্টির জনক। তো এইরকম দৃষ্টান্ত কিন্তু আছে, ব্যতিক্রম আছে। গণতন্ত্র তো এসেছে গ্রিক থেকে, তাই না? গ্রিসের নগররাষ্ট্র, সেটি সরাসরি আপনার না, সেটা কিন্তু প্র্যাকটিস করছেন আমাদের। আলোচনায় না যাই, আপনি এখন এটা রেলেভেন্স আছে, আমি বলছি এই জন্য আপনি মনে করিয়ে দিই। দুটি ঈদের জামাত, যেটি ওয়াজিবের নামাজ, সেখানে কিন্তু প্রফেসর ইউনূস সামিল হয়েছেন কিস্তি টুপি মাথায় দিয়ে। এবং যখন সেই মুসল্লিরা দাবি করলো যে আপনাকে আমরা 5 বছর চাই, দালালদের কথা শুনবেন না, তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন। প্রায় বাড়ি খান এবং একটি অবস্থা, সেখানে যে বাঁশ দিয়ে বেড়া তৈরি করা হয়েছিল সেখানটায় না থাকলে হয়তো মাথা ঘুরে পড়ে যেতেন। কিন্তু সেই রেফারেন্স কিন্তু আবার আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন যে ঈদের জামাতের মুসল্লিরা আমাকে 5 বছরের জন্য চায়। এটা হলো সরাসরি ভোট দেওয়ার মতো একটা বিষয় আর কি। ঈদুল ফিতরে 1010 লোক ছিল, ঈদুল আজহার সময় 900-র মতো লোক ছিল, এবং আমাদের পর্যবেক্ষক সেখানে ছিলেন, তিনি আমাদের জানান দিয়েছেন। এখন অনেকগুলো বিষয় ছিল, আসলে ইতিহাস নিয়ে এত ঘাটাঘাটি করলাম আমরা যে আসল উত্তরটি মানে আরো কয়েকটি বিষয় বাদ পড়ে গেল। খুব দ্রুত এই বিষয়গুলি সারতে চাচ্ছি। সেটি হচ্ছে যে ইদানিং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকালই দেখলাম সাভারে একজন চেয়ারম্যান, পুরো এলাকার মানুষজন তার নামাজে জানাজায় শরীক হন। এরকম নাকি আরো প্রায় অন্তত 24 জনকে নাকি এরই মধ্যে হত্যা করা হয়েছে। এবং এইটা নিয়ে আরো অনেক রকম জল্পনা কল্পনা, না বলবো যে একটা আতঙ্ক রয়েছে যে আরো অনেককে হত্যার পরিকল্পনা নাকি আছে। এই বিষয়ে একটা ধারণা দিতে পারেন? দেখুন, কেস স্টাডি হিসেবে আপনি যদি 4 নেতা জেলখানায় যাদের হত্যা করা হয়েছিল তাদের ইতিহাসটা বুঝবার চেষ্টা করেন। আমি আপনার সম্প্রতি আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম 2 স্টার ফরমার জেনারেল আমাদের সাফায়াতুল ইসলাম, যিনি বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে 7 জানুয়ারি নির্বাচনে দাঁড়িয়েছিলেন তার সহধরার বিরুদ্ধে। তার বোন আপনার আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেছেন, তিনি এর প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এবং তিনি তখন ইয়াং ক্যাডেট, আপনার বাংলাদেশ মিলিটারি একাডেমি ছিল তখন ভাটিয়ারিতে নয়, ময়নামতিতে, কুমিল্লায়। এবং তাকে লুকিয়ে রাখতে হয়েছিল লালমাই পাহাড়ে, যাতে এই ফারুক রশিদের অনুবর্তী যারা, তারা তাকে যাতে তুলে নিয়ে মেরে না ফেলে। বাট হি পাসড আউট, ফাইনালি জয়েন করেছেন আর্মিতে। এবং তিনি আপনার জেলখানায় গিয়ে 5 টাকা বকশিস দিয়ে তার বাবার সৈয়দ নজরুল ইসলামের আপনার চশমা, কালো ফ্রেমের, সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু একটি কাঁচ ভেঙে গেছে, আরেকটি আছে।
সুন্দর করে ফ্রেমে করে বাঁধিয়ে রেখে দিয়েছেন। এবং এই বিষয়গুলো আমরা কিন্তু অনুধাবনের চেষ্টা করিনি। আপনার বিষয়গুলো নিয়ে খুব একটা গবেষণা হয়নি। না হওয়ার কারণে এই দ্বিতীয়বারের মতো একই ধরনের আপনার যজ্ঞ পরিচালনা করার স্পেস তৈরি হচ্ছে। ভয় দেখান না স্যার। দেখুন, বিষয়গুলো ফোরফ্রন্টে নিয়ে আসা ভালো, পাবলিক ডোমেইনে। এই সাফায়েতুল ইসলাম মহোদয় 2 স্টার জেনারেল এবং একজন পরিশ্রিত মানুষ, তার নামে 2টো মামলা দিয়ে রাখা হয়েছে। এবং তার ঠিক নিকটতম প্রতিবেশী কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা 3 স্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তার ঠিক পেছনের বাড়িতে থাকে। প্রক্সিমিটি কিন্তু তাকে এই উৎপীড়ন থেকে রক্ষা করতে পারেনি। জি, এখন আমাদের সেনাপ্রধান কি করছেন? জুলাইয়ের ঘোষণাপত্র তো প্রায় চূড়ান্ত করে এনেছে, যতটুকু বুঝতে পারছি। আর তো বেশি দিন বাকিও না, হয়তো 2 সপ্তাহ বাকি আছে, তাই না? তো যদি জুলাইয়ের ঘোষণাপত্র দেয়া হয়ে যায়, ডিক্লারেশন হয়, সেক্ষেত্রে তো সেনাবাহিনীও আর থাকবে না। তো তাদের পরিকল্পনা কি? তারা কি ভাবছে বিষয়টা নিয়ে? দেখুন, আপনার নিশ্চয়ই বাকশালের কথা মনে আছে। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যারা বাকশালে যুক্ত হয়েছিলেন, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল এবং ঠিক 14 তারিখ পর্যন্ত এসব প্রশিক্ষণ চলেছে। কথা ছিল 15 তারিখে যে যার অঞ্চলে ফিরে যাবেন, গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং সশস্ত্র বাহিনীও ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, সেন্ট্রাল কমান্ড বলে কিছু থাকবে না, প্রতি জেলায় কমান্ড শিফটেড হয়ে যাবে। সেটা কিন্তু শেষ অবধি আলোর মুখ দেখেনি এই চিন্তা, এই পরিকল্পনা। 15 আগস্টে এই খোলনইচে পাল্টে যাওয়া পরিস্থিতি পুরো এই ফাসাদটাকে শ্যাটার করে দিয়েছিল। তো সেই জন্য বাংলাদেশের মতো অস্থিতিশীল দেশে চূড়ান্তভাবে যত স্কিমিং আপনি করেন না কেন, শেষ অবধি মিরাকুলাস পরিবর্তন হলেও হয়ে যেতে পারে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে এই হুকুমত, এই শাহী অটুট থাকবে এবং মৌরুষি পাট্টার মতো চিরস্থায়ী হবে। জি। আরেকটি বিষয়, প্রধান উপদেষ্টা লন্ডনে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন, বৈঠকটি কেন এরকম হলো? তারেক রহমানই বা কেন আগ বাড়িয়ে নির্বাচন ফেব্রুয়ারির কথা বললেন? পুরো বিষয়টি একটু ঘোলাটে হয়ে গেছে, যে মনে হচ্ছে যেন বিএনপির মাথায় কেউ গুলি ঠেকিয়ে বৈঠকে বসিয়েছে। মানে রেজাল্টই, মানে তাৎক্ষণিকভাবে তাদেরকে বডি ল্যাঙ্গুয়েজ এরকম না, কিন্তু ফলাফলটি দেখে মনে হয় যে এটা তো কোনো সাধারণ সিদ্ধান্ত নয়। আসল ঘটনা, অভ্যন্তরের ঘটনাটা কি? বিষয়টা হলো এই জিয়ন কাঠি, সেটি কিন্তু আপনার কানেকটিকাট থেকে আসা, আটলান্টিক পেরিয়ে রজার রহমান ওরফে খলিল রহমানের হাতে। খেয়াল করে দেখেন, তারপর থেকে দাবি করে বসেছিল বিএনপি। আর ও দুজন আপনার প্রিন্স পার্টির প্রতিনিধি যারা অনানুষ্ঠানিকভাবে ক্যাবিনেটে আছেন। এখন এই 3জনের পদ থেকে দাবি করায় আপনার খলিল রহমান তো নিজেই স্লটার্ড হয়ে যান। এই বিষয়টা তিনি অ্যাফোর্ড করতে পারবেন না। তো কলকাঠি জানারা তিনি নেড়েছেন এবং তিনি নিজে রিসিভ করেছেন, যাতে যে রিসিভ করছে, যার ফেরতে আসলেন, এতটা তো অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না কেউ। আর আপনি জানেন তারেক রহমান বিলেত বাসের মধ্য দিয়ে আপনার যথেষ্ট পরিমাণে পরিশীলিত একজন ব্যক্তিত্বে পরিণত হয়েছে, ভেরি কার্টিয়াস। প্রফেসর ইউনুস 80 বছরের বেশি বয়স তার, তাকে তিনি অ্যালাউ করেছেন আগে বসতে, নিজে পরে তাজিমের সঙ্গে বসেছেন, করমর্দনও করেছেন খুব বিশেষ ভঙ্গিতে। এবং এই যে বাটনটা খুলেছেন জ্যাকেটের, সেটাও কিন্তু লক্ষণীয়, যে বসে থাকার সময় বাটন পড়তে নেই। মানে গ্রুমিং এর পড়া কষ্টা যাকে বলে, সেটা আমরা কিন্তু লক্ষ্য করেছি। এখন বিলেতে বসে তো অভদ্রতা করা যায়। আপনি ফর এক্সাম্পল মিস্টার হিজ এক্সেলেন্সি মিস্টার স্টামার, the Honorable Prime Minister of the United Kingdom, তিনি
দেখা দেননি। প্রফেসর নাসর ওয়ান্ডা তিনি চেষ্টা করেছেন যে তাহলে ঠিক আছে, সেক্রেটারি অফ স্টেট যিনি পররাষ্ট্র মন্ত্রী তার সঙ্গে মিট করবার, তিনিও দেখা দেননি। পরে চিন্তা করলেন যে না, এটা তো হতে পারে না, ট্রেড মিনিস্টার যিনি তার সঙ্গে পার্লামেন্টে দেখা। এখন কেউ যদি সামনে এসে হাজির হয়ে যায়, আপনি তো অবদ্ধতা করতে পারেন না। হাউ আর ইউ বলে হাতটা যদি বেরিয়ে বার করে, আপনি তো বলবেন না যে আমি করমর্দন করবো না। তো এই জন্য এই ব্যাপারগুলো অ্যাগ্রেসিভ শেষ পর্যন্ত তিনি ভাবলেন আচ্ছা বিবিসি কে একটা সাক্ষাৎকার দিয়ে যাই, তো সেখানে আবার তিনি দারুণ ভাবে গ্রিলড হলেন। জি, এখন হি ইজ টেকিং এভরি অপরচুনিটি, হি ইজ নট লিভিং এনি স্টোন আনটার্ন। তার মতো করে তিনি চেষ্টা করে যাচ্ছেন। এখন বিধি বা আমলে কি করবার আছে? আপনার টিউলিপ সিদ্দিককে আপনার সেই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায় মুক্তি দিয়ে দিয়েছে। সেইটি জানার পরেও হয়তো বিশ্বাস হয়নি, সেই জন্য তার মতো করে তিনি বিষয়টা অ্যাপ্রোচ করবার চেষ্টা করেছেন, করে ইন এ ওয়ে এক ধরনের ইনফ্রিঞ্জমেন্ট বা ইন্ট্রুশন হয়েছে ব্রিটিশ সভারেন্টির নোশনে। ফলে যা হবার তাই হয়েছে। এখন যে ল ফার্মটা কাজ করতেন আপনার মিস্টার স্টামা, সেই ল ফার্ম প্রায় প্রস্তুত করে ফেলেছে ডোসিয়ার। এই যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধে যে দায় এবং অভিযোগ, সেটা কিন্তু শোল্ডার করতে হবে প্রফেসর ইউনূস এবং তার রেজিমকে। এটা তো খুব ভালো লক্ষণ নয়। এখন ভলকার সাহেব তিনি কিন্তু সুর পাল্টে ফেলেছেন, বা জাতিসংঘের পক্ষ থেকে যে বয়ানটা দেওয়া হচ্ছিল ইনক্লুসিভনেস, মানে মানুষ, জনগণ, নির্বাচক মন্ডলীকে ইনক্লুড করা, নট নেসেসারি পার্টি, সেই জায়গা থেকে কিন্তু আবার একটা ডিপার্চার আমরা লক্ষ্য করলাম। তো ফলে এই পারদের মতো ওঠানামা করছে, স্ট্যাটিক নয় এবং গ্যারান্টিড নয়। প্রফেসর ইউনূসের জন্য গ্যারান্টিড নয় বিষয়টা। আর হবেই বা কেন? চিরন্তন যে বিষয়গুলো আছে, শাশ্বত যে বিষয়গুলো আছে, সত্যম সুন্দরমের যে বিষয়টা আছে, সেটা তো আনকম্প্রোমাইজেবল। আপনি এমনিতে যে আইসিসি যে মামলাটা ডক্টর ইউনূসের বিরুদ্ধে হয়েছে, এটিতে কি ধরনের এভিডেন্স আছে? এখনো হয়নি, প্রক্রিয়াধীন। তারা তথ্য প্রমাণ, অনেক তথ্য উপাত্ত জোগাড় করেছে বলে আমি শুনতে পেয়েছি, এবং এটি নাকি অকাট্য দলিল। এখন ধরুন 5 থেকে 8 এই সময়টায় এক ধরনের আপনি ইন্ডেমনিটি দিয়েছেন, বলতে পারবেন যে ভাই আমি শপথ গ্রহণ করিনি, আমি নেব না। কিন্তু এই সীমারেখা তো 15 তারিখ পর্যন্ত টানা হয়েছে। ওই সময়টা তো আপনার হুকুমত। এখানে এই মবের ঘটনাগুলো ঘটলো কি করে, লোকজন উৎপীড়িত হলো কি করে, বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো কি করে, তারপরে জানে মেরে ফেলার মতো ঘটনা ঘটলো কি করে, এগুলো তো জাস্টিফাই করতে পারে না, নো ওয়ে। আপনার কোনো অধিকার নেই একজন মনুষ্য সন্তান যাকে আপনি সৃষ্টি করতে পারেন না তার প্রাণ সংহার করবেন, নো ওয়ে। আপনি যখন একটি দায়িত্বে থাকবেন, সেই খিলাফতের কনসেপ্ট আপনি যদি চান, খোলাফায়ে রাশিদের আমলে বলা হয় এমনও কথা যে একটি কুকুরও যদি না খেয়ে থাকে সেজন্য খলিফা দায়ী হবেন। তো সেখানে এতগুলো লোকের বাড়িঘর, বাস্তু ভিটা ছারখার হয়ে গেল, ভয়ে ঘুঘু পর্যন্ত চড়তে আসে না, এত বিপন্ন অবস্থা। এর দায়িত্ব আমাদের হুকুমতের দায়িত্বে যিনি আছেন তাকে নিতে হবে। ইতিহাসের নাম যেমন আমরা শায়েস্তা আমলে আপনার ঢাকার দরজা বন্ধ করে দিয়েছে, টাকায় 8 মণ চাল পাওয়া যেত, আবার পরে সেটা খুলে দেওয়া হয়েছিল, আবারও যখন টাকায় 8 মণ চাল পাওয়া যায়। ভবিষ্যতে যদি এই ধরনের উৎপীড়নের হুকুমত আসে, তখন হয়তো আবারও এই বিষয়গুলো নিয়ে নড়াচড়া হবে। আমি শুনেছি এই 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 যে আইসিসিতে যে মামলার প্রস্তুতি চলছে, মূলত এটার কারণেই ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করেননি, এমনটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। জি। তবে বিষয়টা ভালো বলতে পারবেন খুব নির্মোহ ভাবে, আদার সাইড অফ দ্য কয়েন, শেখ হাসিনা বা তার রেজিমের বিরুদ্ধে ব্যারিস্টার মোল্লা, জামাতের নেতা, তিনি কিন্তু এই ধরনের প্রস্তুতি শুরু করেছিলেন। সে শব্দে বোধহয় আর প্রয়োজন হয়নি, কারণ তার আগেই গণেশ উল্টে গেছে।
এমনিতে এমনিতে ধরেন যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, এই বৈঠকে ধরেন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এটা কেউ বিশ্বাস করে না। সবাই মনে করে এর বাইরে অন্য বিষয়গুলি প্রাধান্য পেয়েছে। সেই বিষয়গুলো কি? এটি একমাত্র প্রফেসর ডক্টর ইউনূস, অনারেবল তারেক জিয়া দুই কাঁধে দুই ফেরেশতা যারা উপবিষ্ট থাকে সবসময় সার্বক্ষণিক ভাবে, এবং প্রফেসর ইউনূসের অন্তরে যে পবিত্র আত্মা বাসা বেঁধেছে, এই কয়েকটা বিং বা এলিমেন্ট ছাড়া আর কেউ বলতে পারবে না। হয়তোবা এমনও হতে পারে হাতে হাত রেখে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, যেটা জেন্টলম্যানরা ইংল্যান্ডে করেন, উই এগ্রি টু ডিসএগ্রি। আচ্ছা, বুঝতে পেরেছি আপনি অনেক কিছুই বলছেন। যাক, আজকে অনেকদিন পর আপনাকে পেয়েছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। রাজনীতিতে আরো কি ঘটে না ঘটে নিশ্চয়ই আমরা সেই খবরাখবর রাখবো। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, ভালো থাকুন। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।